প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, ব্রিটিশ আমলে জ্ঞানার্জনে পিছিয়ে পড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠের পূর্ব বাংলা বাংলাভাষী এই অঞ্চলের মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টিতে 1921 সালে প্রতিষ্ঠা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। জ্ঞানচর্চার পাশাপাশি পরে এই বিশ্ববিদ্যালয়টি হয়ে ওঠে বাঙালির অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, এমনকি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূতিকাগার হিসেবে কাজ করেছে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। সময়ের আবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ শতবর্ষী। এই বিশ্ববিদ্যালয়টি যেমন রয়েছে গৌরবগাথা, তেমনি একে একে ঘিরে রয়েছে বিপুল জনপ্রত্যাশা। 100 বছর পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু জনপ্রত্যাশা পূরণ করতে পারছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কতখানি আধুনিক হতে পেরেছে, প্রযুক্তি নির্ভর জ্ঞান মনস্ক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কতটুকু অবদান রাখতে পারছে, তার চুলচেরা বিশ্লেষণ করতে চাই আজকের আলোচনায়। আজ আমাদের সঙ্গে এই আলোচনায় আছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক জিএস, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ময়না তালুকদার। প্রিয় দর্শক, আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আক্তার ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি অনেক দিন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্র রাজনীতি দেখেছেন, ডাকসুতে নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, পরে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেখানে এমপি হয়েছেন। সব মিলিয়ে যদি আপনি একটু ফিরে তাকান ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কি মনে হয় আসলে অতীত, বর্তমান এবং পরে আমরা ভবিষ্যৎ নিয়েও কথা বলবো? ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির জন্য, বাংলাদেশের ছাত্র সমাজের জন্য, বাংলাদেশের সংগ্রামী মানুষের জন্য এটা গৌরবের। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে শিক্ষার ক্ষেত্রে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, আন্দোলনের ক্ষেত্রে বলা হয় আন্দোলনের সূতিকাগার। সংস্কৃতি, সাহিত্য, মনন গড়ে তোলার ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা খুবই গৌরবান্বিত যে আমরা শতবর্ষ পালন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পালন করা একটা দালান কোঠার 100 বছর পালন করা নয়, একটা জ্ঞানের এবং একটা সংগ্রামের, একটা জাতির। তো এই পরিপ্রেক্ষিতে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের মধ্যে 26 বছর, প্রথম 26 বছর ছিল ব্রিটিশের অধীনে, ব্রিটিশ বিরোধী, ব্রিটিশের শাসনের। পরের 24 বছর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে, এবং স্বাধীনোত্তর বাংলাদেশে এখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি 50 বছর। কাজী এত সব দিক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গৌরবের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দেশের এই সবচেয়ে বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি নিজে একটা জীবন্ত জাদুঘর হিসাবে মনে করি। সেটা আমি উল্লেখ করতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি শাহবাগের থেকে যদি ঢুকতে চান, তাহলে আপনার এক পাশে আমাদের চারুকলা, তারপরে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, এখানে আমাদের বুদ্ধিজীবীদের কবর ওখানে, আর বাঁ পাশে হলো আপনার সরওয়ার্দী উদ্যান। 3টি কারণে সরওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন হিসাবে বিখ্যাত। একটি, মিস্টার জিন্না যখন ইমিডিয়েট পাকিস্তান হইবার পরে পরে এখানে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সেইখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে নো বলে যে ছাত্ররা প্রতিবাদ করেছিল, সেইটার পীঠস্থান। আরেকটা হলো 17 মিনিটের ভাষণ দিয়ে সারা বাঙালি জাতিকে যে উদ্বুদ্ধ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সেই বিখ্যাত জায়গা। আরেকটা 16ই ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামের সেই সারেন্ডার হয়েছিল পাকিস্তানিদের এই সরওয়ার্দী উদ্যানে। এটা আমি মনে করি যে আমাদের জাতীয় অঙ্গনে এই সমস্ত জিনিস। আরেকটু সামনে আসলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে আসলে ঢুকলে মধুর ক্যান্টিন, সকল রাজনৈতিক নেতৃবর্গ যারা এখন জাতীয় জীবনে বড় বড় দায়িত্ব পালন করছে, কোনো না কোনো সময় এই মধুর ক্যান্টিনে রাজনৈতিক চর্চা, বসা, আন্দোলন করা, নেতৃত্ব করা শুরু।
এরপরে সামনে আসলে কলা ভবন, কলা ভবনের সামনে অপরাজেয় বাংলা, আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্য এখানে। আরেকটু সামনে গেলেই ঐতিহাসিক বটতলা, পাকিস্তানের যখন 25শে মার্চে এই যে হামলা করে, প্রথম শহীদ মিনারে গুলি দেয়, কামানের গুলিতে উড়িয়ে দেয়, জগন্নাথ হলে আক্রমণ করে, মধুর ক্যান্টিনে আক্রমণ করে, এরপরে এসে বটতলা উঠায়, বট গাছটা উঠায় দেয় তারা সেইখানে। এবং এডওয়ার্ড কেনেডি পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা কিন্তু উঠেছিল এইখানে কলা ভবনের এই পাশে স্বাধীনতার পতাকা। আরেকটু সামনে গেলে রেজিস্টার বিল্ডিংয়ে যাবার আগেই আমাদের শহীদ বুদ্ধিজীবী শিক্ষকদের নামের তালিকা। আর এদিক দিয়ে যদি আপনি যান স্বোপার্জিত স্বাধীনতা, আর একটু সামনে গেলেই কেন্দ্রীয় শহীদ মিনার, আর একটু এদিকে ঘুরে আসলে সেই বাংলা একাডেমি, আর একটু সামনে দোয়েল চত্বর হয়ে সামনের দিকে গেলে সেখানে আপনি পাবেন যে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনের যে ছাত্র রক্ত দিয়েছিল তাদের স্মৃতি। তো সব মিলিয়ে ইতিহাস বললাম আমি, কিন্তু মানে প্রতিটি ইঞ্চি আসলে ঐতিহাস, প্রতিটি ইঞ্চি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। কাজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালান কোঠার বিশ্ববিদ্যালয় নয়, ভিতরে যেমন জ্ঞান চর্চা হয়েছে, এখানে যেমন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো শিক্ষক, জ্ঞান তাপস এখানে যেভাবে এসেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতৃত্ব, এবং শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন এবং ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এইরকমভাবে, এবং আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন এবং ছাত্র আন্দোলনে তখন অগ্রভাগে ছিলেন। এইভাবে আজকে জাতীয় রাজনৈতিক অঙ্গনের অনেক নেতৃবর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। কাজী এই বাঙালি জাতির এটা আশ্রয়স্থল ছিল। পাকিস্তানের শাসকরা যখন আমাদের উপর শাসন শোষণ করত, প্রতিবাদের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই আন্দোলন 60-এর দশকে এই দেশে বাঙালি জাতীয়তাবাদ এবং যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। এবং এই যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন এখানে, সেটা হলো যে আমাদের যে আজকে যেখানে শহীদ মিনার আমাদের রয়েছে, সেই শহীদ মিনারের আলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে সারা বাংলাদেশে এটা কি, এটা হলো ধর্মনিরপেক্ষতা, সকল মানুষের অধিকার, সংস্কৃতির অধিকার। কাজী এই শহীদ মিনার মানে প্রথম একটা অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সূচনা হচ্ছে ভাষা আন্দোলন, কিন্তু সেইটা কি আমরা রাখতে পারলাম কিনা আক্তার ভাই, এই প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে করব। আপনি চারুকলা ছাড়িয়ে গেছেন, চারুকলা থেকে কিন্তু বাঙালির প্রথম একটা অসাম্প্রদায়িক যে অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে পহেলা বৈশাখ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব বাঙালি মুক্ত হতে পারে। একমাত্র একটা অসাম্প্রদায়িক অনুষ্ঠান যদি বলি সেটা হচ্ছে পহেলা বৈশাখ, সেটা কিন্তু চারুকলা থেকেই হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুরো পৃথিবীতে যারা একটা রাষ্ট্রীয় প্রোগ্রামকে তারা পরিচালনা করে, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে সরকার প্রধান সবাই সেখানে গিয়ে সম্মান প্রদর্শন করে। কাজী আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখেছি অনেকবার অনেক বাঁক ঘুরতে, অনেক মোড় ঘুরতে, কিন্তু এই শহীদ মিনার এবং এই বাঙালি জাতির মানে চেতনা যেভাবে গ্রথিত আছে, প্রয়োজনীয় একেবারে যেই প্রয়োজনের সময়টায় জাতি ঐক্যবদ্ধ হয়ে যায়, কোনো শক্তি পারে না। মাঝে মাঝে দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন বাঁকা পথে নিবার চেষ্টা হচ্ছে, নানান ধরনের আমাদের ভিতরে চেষ্টা করছে বিভেদ, বৈষম্য এগুলি সৃষ্টির, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই যে একটা বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা জমাট বেঁধেছে এবং এই ভাষা এবং সংস্কৃতির আন্দোলনের মধ্য দিয়ে যেটা অর্জন করেছি, এটার থেকে বাঙালি জাতি পিছপা হয় নাই, হচ্ছে না। কিন্তু আক্তার ভাই, এইটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, এই যে বাঙালি জাতীয়তাবাদ, একটা সেকুলার জাতীয়তাবাদের কথা যে বলছি, এখন যে ধর্মান্ধ শক্তি আমরা দেখি, আসলে যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখি, এই কয়েকদিন আগে দুর্গাপূজার সময় আমরা দেখেছি, ভালো হচ্ছে এখন বাঙালি আইডেন্টিটি পেছনে পড়ে যে মুসলিম আইডেন্টিটি প্রধান হয়ে উঠছে, একটা ধর্মান্ধতা প্রবল হয়ে যাচ্ছে। এর জন্য তো ৭১ হয় নাই, এর জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত ছাত্র শিক্ষকরা জীবন দেয় নাই, মুক্তিযুদ্ধ করে নাই। সেটি কি মার খাচ্ছে কিনা আপনার মনে হয় কিনা? সেটা হলো কি, এই ধরনের পরিস্থিতি সবসময় এদেরকে ধরেন কোনো প্রশাসন দিয়া একটা অন্ধত্ব, তারপরে একটা এরকম যারা বিশ্বাস করে ফান্ডামেন্টালিজমে, তাদেরকে রুখার মানে প্রশাসনই যথেষ্ট নয়, তারা একটা রাজনৈতিক শক্তি হিসাবে বিবেচনা করে, এবং সমাজের মধ্যেও আছে। আমরা কিন্তু দুর্গাপূজার সব জায়গায় ঘটনা ঘটেছে, আমি কিন্তু গেছি, সেখানে পুলিশ হয়তো প্রশাসন আসেনি, কিন্তু সমাজও কিন্তু এগিয়ে আসেনি আসলে। কাজে আমরা তো জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারাই কিন্তু নানান জায়গায় পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আছে, কিন্তু সেটাও কি বড় ঘাটতি হয়ে যাচ্ছে কিনা? ঘাটতি এটা একটু খুঁজে দেখার সবারই দরকার আছে, এটা খুঁজে দেখার কারণ কি,
ওই যে কারণ এটা এই যে গত 20 বছর আপনি দেখবেন যে মানুষের যে পোশাক আশাক, তাদের যে বাক্য শব্দ গঠন, এর মধ্যে দেখবেন যে বাঙালিত্ব কোথায় যেন পিছিয়ে যাচ্ছে, একটা উগ্র ধর্মান্ধতার কিন্তু স্পষ্ট হচ্ছে আসলে। আমি আসবো আপনার কাছে, প্রশ্ন ধরে রাখলাম। নিজাম ভাই যদি একটু বলেন যে বিশ্ববিদ্যালয়ে 20 বছরও আমরা যেরকম দেখতাম আমাদের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যে একটা সেকুলার, একটা ধর্মনিরপেক্ষ চেতনা, সেটা আমার কাছে, আমি নিজের শিক্ষক হিসেবে আমার মনে হয় যে কোথায় যেন মার খেয়ে যাচ্ছে। ক্লাসরুমে যখন আমি কথা বলি, ছেলেমেয়েদেরকে দেখি, তাদের বাক্য শব্দচয়ন, পোশাক আশাকে, আমার মনে হয় সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে আসলে অনেকখানি, এবং ওইদিকে কেন জানি যাচ্ছে মনে হয়। ধন্যবাদ রুবায়েত আপনাকে। আমি এতক্ষণ আমাদের ডাকসুর সাবেক জিএস, ডাকসুর সাবেক বিপি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ আক্তার ভাই বক্তব্য শুনেছি। আক্তার ভাই তুখোর ছাত্রনেতা ছিল এবং ছাত্র আন্দোলনের ওই সময় 75 পরবর্তীতে 90 সাল পর্যন্ত যে কয়জন ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন, ডাকসুর দুইবার সাধারণ সভা এবং একবার বিপি নির্বাচিত হয়েছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন্ত ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাদুঘরটিকে যেভাবে উনি বর্ণনা করেছেন, আমি রিয়েলি মুগ্ধ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এটি আমার দ্বিমত, জাদুঘর এক অর্থে পজিটিভ, এক অর্থে নেগেটিভ। জাদুঘর কিন্তু আসলে এক ধরনের মৃত ফসিল এইসবের আর্কাইভ হয়। তাহলে জীবন্ত জাদুঘর মরে গেছে কিনা, কেবলই জাদুঘর মানুষ দেখতে আসবে। জাদুঘর একই সঙ্গে কমপ্লিমেন্ট, একই সঙ্গে কিন্তু এটা আবার একটা নেতিবাচক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিশ্ববিদ্যালয়ে জন্ম জাদুঘর বলি, আমি জীবিত থাকে না। আমি প্রথমত খুবই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে কিছু ব্যাকগ্রাউন্ড বলে তারপর ওই জায়গায় যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যখন প্রতিষ্ঠিত হয়, যাদের অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, নবাব শাহ সলিমুল্লাহ, নওয়াব আলী চৌধুরী এবং শেরেবাংলা একে ফজলুল হক, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তী পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে যখন মুসলিম জনগোষ্ঠীর স্বার্থে যদিও করা হয়েছে, কিন্তু যারা শিক্ষক হয়েছেন একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন। এবং এই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই যখন 47 সালে দেশভাগ হলো, দেশভাগ হওয়ারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে 48 সালে 11ই মার্চ, যখন এই উর্দু ভাষার বিরুদ্ধে, যেটা আক্তার ভাই বলেছেন যে আমাদের সরোয়ার্দী উদ্যানে জিন্নাকে নো নো বলা হয়েছে, এমন কার্জন হলো নো নো বলেছে আমাদের ছাত্ররা, শিক্ষকরা। তো সেই ক্ষেত্রে আমি বলে ছাত্র এবং শিক্ষকদের বিশাল একটা অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এই শতবর্ষে আমি সাধারণ সম্পাদক, এটা আমার জীবনে একটা বিরাট পাওয়া। তা আমি যেটা মনে করি যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কেই ক্ষেত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য উনি বিশ্ববিদ্যালয় এক্সপার্ট হয়েছে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন করতে গিয়ে, এমনকি মুসলেখা 15 টাকা মুসলেখা দিয়ে উনি কিন্তু সেটা উনি উড্ডও করেন নাই। এমনকি উনি এই বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করেছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না, শিক্ষকরাও সেখানে ভাষা আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনির চৌধুরী, প্রয়াত রফিকুল ইসলাম স্যার, যিনি তখন ছাত্র ছিলেন, পরে শিক্ষক হয়েছেন, জাতীয় অধ্যাপক, এমনকি খান সারোয়ার মুর্শিদ সহ, এমনকি এইভাবে কিন্তু এই আন্দোলনকে টেনে আমি যেটা দেখেছি যে 62 শিক্ষা আন্দোলনও চৌধুরী, যিনি সেই কালো যে গানটি লিখেছেন, আমার ভাই রক্ত, সেই গানটি উনি লিখেছেন। এমনকি 61 সালে যখন রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তান সরকার নিষিদ্ধ করলো একটা সম্মেলন করতে গিয়ে, সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ করেছে। সাংস্কৃতিক আন্দোলনে যখন আইয়ুব সরকার উদ্দেশ্যে শিল্পগোষ্ঠী নিষিদ্ধ করলো, সেক্ষেত্রেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা সমানভাবে সে দায়িত্বটা পালন করেছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিশ্ববিদ্যালয় যেখানে, সেইটা আমি মানছি কলম, কিন্তু স্বাধীন বাংলাদেশেই এই উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে, রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু বোমা হামলা হয়েছে। এগুলা কি ইঙ্গিত করে সেটা আমার জানার ইচ্ছা আছে। না, এটা তো যে পাকিস্তানকে আমরা না করে, একটা সাম্প্রদায়িক, একটা ধর্মান্ধ জায়গাকে না করে, যে একটা সেকুলার বাঙালি জাতীয়তার উপর ভিত্তি করে যে রাষ্ট্র বানালাম, সেই রাষ্ট্রের ভেতরে কেন এগুলো হচ্ছে আসলে? আমি একটা কথা বলবো, এই আমলি সরকার যখন ক্ষমতায়, তখনই মামুনুল হক হুমকি দিচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য টেনে হিসড়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে। এই অদ্ভুত তারা তো দেখাচ্ছে আসলে। এরা তো এটাকে মার খাচ্ছে কিনা আমার প্রশ্ন হচ্ছে। আমি যেটা মনে করি যে আমরা স্বাধীনতার 50 আমরা কি পশ্চাৎপসরণ করছি? না, স্বাধীনতার 50 বছর আমাদের বিশ্ববিদ্যালয় একটা সাফল্য বলে আমি জায়গায় যাব। সেটা বিশ্ববিদ্যালয় যখন 21 সালে প্রতিষ্ঠা, তখন আমাদের এখানে শিক্ষার ছিল মাত্র 1%। 1971 সাল পর্যন্ত এই 50 বছরে আমাদের শিক্ষার হার হয়েছে 16%। আজকে দেখেন, স্বাধীনতার 50 বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীনতাটা এসেছে, সেখানে কিন্তু 50 বছরে আমাদের শিক্ষার হার এখন কিন্তু আমাদের 78% হয়েছে। এটা আমাদের বিরাট সাফল্য না? আমাদের 6টি বিশ্ববিদ্যালয় ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পটলাইটে কিন্তু এতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন আমাদের প্রায় 50টি পাবলিক, 52টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 100টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের কারণে হয়েছে। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যে আমাদের গত 20 বছরের আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাধীনতার 3.5
3.5 বছর পর যিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, আমাদের জাতির পিতাকে যারা হত্যা করেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাকিস্তানি অনুসর, এবং কি এটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত, এমনকি তারাই কিন্তু পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে কাজটি করলেন, উনি ইন্ডিপেন্ডেন্ট বিল আনলেন, তারপরে দিয়ে এদের বিচার করা যাবে না, এদেরকে পুরস্কৃত করলেন। এমনকি আমরা, আক্তার ভাই এখানে আছেন, আমরা যখন 80 দশকের প্রথম দিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমরা থেকে 90 সাল পর্যন্ত 7ই মার্চের ভাষণ রাতের 12টার পর্যন্ত আমাদের 12টার পরে বন্ধ করে দেওয়া হতো, যে প্রবল ছাত্রদের ডিস্টার্ব হচ্ছে, শিক্ষকদের বাসায় ডিস্টার্ব হচ্ছে। 7ই মার্চের ভাষণটি মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু উল্টা পথে আসছিল। ইভেন কি আমরা জামাতে ইসলামের কথা বলছি, স্বাধীনতার পর শাহজিদুর রহমান, আব্দুল আলিম, মশিউর রহমান, জাদু মিয়া, এরা জিয়াউর রহমান এদেরকে পুনর্বাসিত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধ্বংস করার কাজটি তখন করেছে। ওই চেতনা আমাদের এখানে ধ্বংস, এবং ওরাই কখনো আমাদের স্বাধীনতাকে মানে না। ওরা সাম্প্রদায়িক, এমনকি সাম্প্রদায়িক শক্তি বারবার আমাদের এখানে, এই যে আপনি বলেছেন যে হিন্দুদের মন্দিরে হামলা করেছে, তারপরে আপনি বলছেন যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। এখন তো মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার সরকার ক্ষমতায়, এখন কেন এটা হচ্ছে না? এখন আমরা 2001 সালের নির্বাচনে জানি যে বিএনপি জামাত সরকার, তার কাছে মানুষের প্রত্যাশা না, তো এই সরকারের সময় কেন এই প্রশ্ন তো আমাদের মোকাবেলা করতে হবে। আমি আসবো, একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি, আমি মিরাজ চৌধুরী। একটু জোরে, কুড ইট বি লাউডার, একটু জোরে। জি, আমি মিরাজ চৌধুরী বলছি ঢাকার মোহাম্মদপুর থেকে। বলুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন স্টুডেন্ট। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের দেশ ও জাতির অনেক প্রত্যাশা আছে, অনেক অর্জন আছে, কিন্তু বর্তমানে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষকরা অতিমাত্রায় রাজনীতির সাথে জড়িয়ে গেছেন। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে থাকেন, বিভিন্ন কোম্পানিতে দায়িত্ব পালন করে থাকেন, কিন্তু গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের যা প্রত্যাশা, বিশ্বের দেখেন বর্তমান র্যাঙ্কিং এ বিশ্বের 8 শতাধিক সেরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। এখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি করা উচিত? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। নিজাম ভাই যদি একটু বলেন, শিক্ষকদের দলীয় রাজনীতি একটা বড় প্রশ্ন, আপনি নিজেও কিন্তু রাজনীতি করেন, তো আপনাকেই প্রশ্নটি নিশ্চয়ই করা হয়েছে। আমি যেটা মনে করি যে আমাদের শিক্ষক রাজনীতি আমাদের ছাত্রদের শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করছে না। আর পাশাপাশি যে গবেষণার কথা বলছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার যে টাকা পাওয়ার কথা সরকার থেকে, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকার আমাদের বেতনটি দিচ্ছে, আমাদের যে বাজেট হচ্ছে, বাজেটের 90% আমাদের বেতনে চলে যায়। আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার পাশেও আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। আমরা গবেষণায় সে অপ্রতুল টাকা দিয়ে আমরা কিন্তু ওই পরিমাণ গবেষণা করতে পারছি না। সেটা কি আপনারা কি দিন দরবার করছেন কিনা? আমি জানি হার্ভার্ড ইউনিভার্সিটির এন্ডাউমেন্ট ফান্ড বাংলাদেশের এক বছরের ওদের $41 বিলিয়ন তাদের ইউনিভার্সিটি এন্ডাউমেন্ট ফান্ড একটা দেশের টোটাল বাজেটের যেতে বেশি। না, এখন আমি বলি, আপনার তো শিক্ষক সমিতি হিসেবে সে বার্গেন করতে হবে। আমি বলি আমাদের রিসার্চ করার জন্য আমরা যেটা বলি, আমাদের অ্যালামনিরা এবার একটা ঘোষণা দিয়েছেন, কারণ আমাদের এখন ইকোনমি, আমাদের যোগ্য শিক্ষক আছে, তারা গবেষণা করতে চায় কিন্তু ফান্ডের অভাবে আমাদের অ্যালামনিরা এবার ঘোষণা দিয়েছে যে তারা গবেষণায়, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তারা আমাদেরকে সহযোগিতা করবে, এবং তারা কোনো ল্যাব প্রতিষ্ঠা করলো, তাদের না সৌজন্য থাকলো, পাশাপাশি আমরা কাজও করব। আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলছেন, জন হপকিন্সের কথা বলেন, সেগুলো তো প্রাইভেট, এবং সেখানে কিন্তু তাদের অ্যালামনিরা কিন্তু ওই ইউনিভার্সিটিকে সহযোগিতা করছে, এবং একটা পর্যায়ে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিত তোমাদের টাকার এই বছর আর প্রয়োজন নেই, এবং $41 বিলিয়ন উদ্ধৃত আছে। সেটা আমি বললাম, আপনি একটা ডিপার্টমেন্টকে, ওটা আছে, একটা ডিপার্টমেন্টকে আপনি 1 কোটি টাকা দেন, 10 জন টিচারকে বলেন 10 লক্ষ করে টাকা ভাগ করে দেওয়া হলো, তুমি একটা রিসার্চ করবে, একটা বই লিখবা, দেবে, প্রত্যেকে দেখবেন যে বছর শেষে একটা বই কিনে প্রডিউস করবে। আপনি থেকে 10 লক্ষ টাকা দেন না কেন? এই ফান্ডের জন্য আমাদের বার্গেন করছেন না। আমাদের টাকাটা তো সরকার দেন, আপনারা শুধু লেজুর ভিত্তি করছেন, এই অভিযোগ কিন্তু মানুষ করছে। না, আমি বিএনপির সময় সাদা দল হচ্ছে বিএনপি লেজুর ভিত্তি করছে, আর নীল দল হচ্ছে আওয়ামী লীগের লেজুর ভিত্তি করছে। সাধারণ শিক্ষকদের জন্য আপনারা কি করছেন? গবেষণার জন্য কি করছেন? না, আমরা গবেষণার জন্য মানুষের কিন্তু প্রশ্নের যে সুর এবং না উনি তো বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, ওনার কষ্ট থেকে উনি কথাটি বলছে, আমি ওনাকে সমর্থন করি। না, একটা তো অ্যালাম না, একটা হচ্ছে রাষ্ট্রের যে বাজেট থাকে সেখানে একটা গবেষণার জন্য ফান্ড থাকতে পারে কিনা। সেটা 1000 কোটি টাকা হচ্ছে আমাদের বাজেট বেতন ভাতার জন্য, আরো 500 কোটি টাকা থাকা গবেষণার জন্য। গবেষণার এত ইউনিভার্সিটি দরকার আছে কিনা সেই প্রশ্ন কিন্তু অনেকে করে। না, সেটা হলো যে আমাদের যুগে আমাদের 50টা পাবলিক ইউনিভার্সিটি, 100-র উপরে প্রাইভেট ইউনিভার্সিটি, 150টা আমরা শুধু বলি, কিন্তু আপনি জানেন কিনা এর বাইরে প্রায় 800 বিশ্ববিদ্যালয় আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়, যারা অনার্স এবং মাস্টার চালু করেছে, এরাও কিন্তু বিশ্ববিদ্যালয়। তার মানে বাংলাদেশে না বিশ্ববিদ্যালয়
আমি বলবো যদি অনার্স আর মাস্টার্স ডিগ্রি কথা চিন্তা করেন, তারাও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিগ্রি দিচ্ছে, তার মানে কি 1000 ইউনিভার্সিটি, এগুলো আদৌ দরকার আছে কিনা? না, জনগণের টাকা। আমার মনে হচ্ছে যে এটাকে আমরা সার্ভে করেছি আমাদের কিনা? আমরা যে এত রাষ্ট্রবিজ্ঞান আমাদের দরকার আছে চতুর্থ কিনা? শিল্প এত বিপ্লবের ইসলামী ইতিহাস আমাদের দরকার আছে কিনা? আমরা রিসার্চ করেছি কিনা? আমরা চতুর্থ শিল্প বিপ্লবের Exactly, কথা ভাবছি। সেখানে আমরা সেই subject সেখানে নিয়ে আসছি কিনা? আমাদেরকে ইন্ডাস্ট্রি এবং শিক্ষাকে এক জায়গায় নিয়ে আসতে আমরা হবে। IT, ICT, ইন্ডাস্ট্রি এবং computer শিক্ষা science- এবং এসডিজি অর্জন করতে হলে ইন্ডাস্ট্রি এবং শিক্ষা, এবং যেখানে ইন্ডাস্ট্রি মনে করবে যে আমার কোন কোন প্রোডাক্ট দরকার, কোন কোন ছাত্র দরকার, আমাদের সাবজেক্ট বেস থেকে আমাদেরকে ইন্ডাস্ট্রি বেস শিক্ষা এখন যেতে হবে। এমনকি আমরা 100 বছরে আমরা স্বাধীনতার এবং আমাদের না, নিজাম, আমি যেটা বলছি, আমাদের ধরেন ইতিহাস লাগবে, ভাষা লাগবে, লাগবে, সবই লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একমাত্র ইউনিভার্সিটি ছিল তখন এগুলোর দরকার ছিল, এবং সংখ্যা কম, 20 জন, 25 জন, 30 জন যারা রিসার্চ করবে। এখন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আওতায় সবগুলো এই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, অন্য পাবলিক ইউনিভার্সিটি পড়ানো হচ্ছে, তখন আপনি কেন 200-250 ছাত্রী এখানে ভর্তি করছেন? এই প্রশ্ন কিন্তু অনেকে করে। আমি আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোন নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। জি বলুন, আমরা শুনবো। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল্লাহ সাভার থেকে বলছি। আলোচকদের কাছে আমার দুটি প্রশ্ন। নিশ্চয়ই। এক নাম্বারটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু, ফার্সি, সংস্কৃত, পালি এই ডিপার্টমেন্টগুলোর কাজ কি? অনেকেই বলছেন যে গবেষণা। সেক্ষেত্রে 1-150 স্টুডেন্ট প্রত্যেক বছর মানে আসছে, কিন্তু চাইলে তো মানে সংখ্যাটি কমে 20-25 জন স্টুডেন্টদের দিয়ে গবেষণা করানো যায়। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পুরো বিশ্ব যখন ডিজিটাইজড হচ্ছে, ডিজিটাল, বাংলাদেশও ডিজিটাল, সেক্ষেত্রে তো হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা শিক্ষা ডিপার্টমেন্ট তৈরির যৌক্তিকতাটা কি? জি, অনেক ধন্যবাদ। দুটি প্রশ্ন করেছে ময়না তালুকদার। যদি বলেন, আমি এইটুকু একমত যে পালি, সংস্কৃতি যেটা বলেছেন, উর্দু, ফার্সি, এগুলোর দরকার আছে। একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের ফিলসফি পড়বে, হিস্ট্রি পড়বে, ইউনিভার্সিটি হতে হলে এগুলো দরকার। কিন্তু উনি যেটা বলবার চেষ্টা করেছেন, এগুলোর আসন সংখ্যা 20, 25, 30-এর মধ্যে রাখলে ভালো। যারা রিসার্চ করবেন, টিচিং এর, তাদের জন্য দরকার। আমরা যেখানে 200-250 খুলে ফেলি, এইটা কি আদৌ দরকার আছে কিনা? আসলে ধন্যবাদ স্যার আপনাকে। আমি উত্তরটা একটু পরে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অহংকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট, কণা, বৃক্ষ, লতা পাতা আমাদেরকে প্রাণের স্পন্দন জায়গায়। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে, পড়াতে, শিক্ষক হতে পেরে আমরা নিজেদের গৌরব মনে করছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে পালি, আপনি হয়তো জানেন না, দর্শক প্রশ্নটি করেছে, আমি করিনি। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তখনও সংস্কৃত স্টাডিজ এবং সংস্কৃত এবং বাংলা নামে এই বিভাগটি চালু হয়েছিল। যে বিজ্ঞ, যে পণ্ডিতজন মিলে সংস্কৃত বিভাগটি খুলেছিল, উর্দু এবং ফার্সির যুগোপযোগী ছিল, প্রয়োজনীয়তা ছিল বলেই সেই 100 বছর আগে এই বিভাগগুলো খোলা হয়েছিল। 100 বছর পরেও কিন্তু এই বিভাগগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। কারণ প্রাচীন সাহিত্যকে জানতে হলে, প্রাচীন সাহিত্য, প্রাচীন ভারতের ইতিহাস, ঐতিহ্য সব যদি জানতে হয়, আমাদের সেই প্রাচীন সাহিত্যের প্রতি আমাদের অবশ্যই জানতে হবে। প্রাচীন সাহিত্যকে আমরা না জেনে কিন্তু প্রাচীন সাহিত্যকে না জেনে আমরা কিন্তু কোনো কাজ নতুন আবিষ্কার করতে পারবো না। আমাদের জেনে রাখা উচিত পুরাতনের মধ্য দিয়েই নতুন নবরূপে সৃষ্টি হয়। সুতরাং উর্দু, ফার্সি, সংস্কৃত, পালির প্রয়োজনীয়তা সেই 100 বছর আগেও ছিল, এখনো। দর্শক স্বীকার করেছেন, দর্শক বলেছেন সংখ্যাটি কত হবে আসলে, সংখ্যা উনি কিন্তু স্বীকার করেছেন দরকার আছে। বলেছেন যেহেতু আরো পাবলিক ইউনিভার্সিটি আছে, সেখানে উনি সেই সাবজেক্টগুলো পড়ানো হয়, সংখ্যা কি আমরা সীমিত রাখতে পারি কিনা, এটা বলছে যে গবেষণার মধ্যে সীমিত 20, 25, 30-এর মধ্যে রাখতে পারি কিনা। না, আমি বলি আমাদেরকে 200-250 দরকার আছে কিনা। এগুলো ভাষা এবং সাহিত্য। বাংলা ভাষা যেমন সবাই পড়ে বিভিন্ন জায়গায় তারা কাজ করতে পারে, এই সংস্কৃত, পালি, উর্দু, ফার্সি পড়েও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে আমাদের ছেলেমেয়েরা। কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট, তারা বিসিএস এর মাধ্যমে, অন্যান্য সাবজেক্টের ছেলেমেয়েরা যেমন কম্পিটিশনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন সেক্টরে কাজ করে, এই বিভাগের ছেলেমেয়েরাও কাজ করতে পারছে। যেহেতু এই বিভাগের ছেলেমেয়েরা কাজ করতে পারছে, তবে তারা কেন এই বিভাগে সংখ্যা নেই। যারা আক্তার ভাইয়ের, আমি কিন্তু একই ডিপার্টমেন্ট, আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টে আমরা কিন্তু
60 জনের মধ্যে ভর্তি করি, গত 30 বছরে কিন্তু আমরা সিট বৃদ্ধি করি না। কেন? আমরা দেখেছি আরও পাবলিক ইউনিভার্সিটি জার্নালিজম কমিউনিকেশন অলরেডি খুলে ফেলেছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি খুলে ফেলেছে। জব মার্কেট আমরা কিন্তু চাইলেও ভর্তি করতে দিচ্ছি না, কারণ এত চাহিদা আসলে নাই। কেন ইসলাম ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞানে, সোশিওলজিতে 250 ভর্তি করা হবে, যেখানে সব পাবলিক ইউনিভার্সিটি আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে? এটা তো জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। এর কি একটা মানে হিসাব হতে পারে কিনা আসলে? কতটা মার্কেটের চাহিদা, কতটা, তাহলে আরও বেশি কম থাকলে, ফান্ড বেশি থাকলে রিসার্চের বেশি কাজ হয়তো করা যেত। এইটাই দর্শকের কনসার্ন। আপনি কি কিছু বলবেন কিনা নিজাম ভাই এই বিষয়ে? আসলে আমাদের যে এগুলোর অবশ্যই দরকার, ফিলসফির অবশ্যই দরকার, আমরা যদি চতুর্থ শিল্প ইতিহাসের বিপ্লবের কথা অবশ্যই বলি, দরকার আমি আছে, পূর্বে কিন্তু সংখ্যাটা কত হবে? না, আমি যেটা বলেছি যে আমি একটু আগে যেটা বলেছি, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা যুগে আমাদের আইটি লাগবে, আমাদের আইসিটি লাগবে, আমাদের কম্পিউটার লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সবই লাগবে, কিন্তু ফিলসফি লাগবে, আমাদের সাহিত্য লাগবে, সংস্কৃত লাগবে। আমাদের এই সংখ্যাগুলো কমানো, এমনকি আমি যেটা মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি শুনেছি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভিন্ন কলেজগুলোতে যেগুলোতে অনার্স আছে, উনি বেসরকারি কলেজে বন্ধ করে দিবেন, উনি বলেছেন বন্ধ করে সরকারি কলেজে পর্যায়ক্রমে এগুলো সিট কমানো হবে। যুগের চাহিদা অনুযায়ী এই সমস্ত সাবজেক্টের ছাত্র সংখ্যা কমিয়ে আমরা যতটুকু দরকার ততটুকুই করা উচিত। এমনকি আমাদের সাবজেক্টগুলো এখন ডিজিটালাইজ, যে একজন বলেছিলেন যে ডিজিটালাইজের যুগে আমরা ঢুকছি, আমরা এসডিজিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে মনে হয় যে আমাদের আগামী 100 বছর যা হয়েছে, আমাদের অর্জন, স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওটা আমাদের অহংকার, কিন্তু আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে থাকলে তো আমাদের চলবে না। আমাদের সামনের দিকে সরকারি বেসরকারি বিভিন্ন কলেজে অনার্স মাস্টার্স, আপনি জানেন যে 30,000 35,000 করে স্টুডেন্ট আছে, এত বড় সংখ্যা আছে, জাতীয় এবং বিশ্ববিদ্যালয়, তারা প্রধান সাবজেক্ট, জাতীয় বিশ্ববিদ্যালয় 30 লক্ষ ছাত্র, জাতীয় বিশ্ববিদ্যালয় 30 লক্ষ ছাত্র, আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হলো 7 লক্ষ ছাত্র মাত্র। তো তাহলে আপনার 30 আর 7 37 লক্ষ, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 8 লক্ষের মতো। তো সুতরাং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়তে বড় সংখ্যায় অনার্স মাস্টার্স খোলার আদৌ দরকার ছিল কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেই করে। তারপর আমাদের সাথে আবার এতগুলো পাবলিক প্রাইভেট হওয়ার পরেও আমরা শুধু কলেজে এই লেভেলে যাওয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার না। আমাদের সাথে যে 60টি কলেজ এসেছে, সেখানেও তো আমাদের বেশ কয়েক লক্ষ ছাত্রছাত্রী আছে। এই আশাটাও কি আমাদের জন্য যৌক্তিক ছিল কিনা? না, সেই আশাটা আমাদের স্টেবলিং এর যে চাপ, আমাদের শিক্ষকদের যে চাপ তৈরি হয়, কোনো দরকার ছিল কিনা? যেহেতু আমাদের ইউজিসি তখন তৎকালীন সময় আমরা আমাদের নিজেদের সমস্যা সামাল দিতে পারছি না। আমাদের তৎকালীন উপাচার্য আরবিন সিদ্দিক স্যারের সময় হয়েছে, আমরা তো ওটা জানতাম না, কিন্তু আমাদের শিক্ষকরা কোনোভাবেই, এই যে 60টি কলেজ আছে, শিক্ষকরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি নিজেও একজন শিক্ষক জানেন, এমনকি আমার সাবজেক্ট 7 কলেজে আমি বেঁচে গেছি, যাদের আছে তাদের কিন্তু খুবই পেরেশানি। একটা কথা আমি বলবো যে 7 কলেজ আসার পর আমি নিজে একজন শিক্ষক হিসাবে প্রথম দিকে যখন এই কলেজগুলো আমাদের আওতায় আসলো, তখন এই পরীক্ষাগুলোতে আমরা পরিদর্শনে গেলাম। আমরা যে সমস্ত দৃশ্য দেখেছি সেটা আর বর্ণনা করতে চাই না, কিন্তু সেটাকে আমরা এটা বলতে পারি যে এই 7 কলেজে মানে যদি কেউ পরীক্ষা দিতে চায়, পাশ করতে চায়, তাকে লেখাপড়া করে পরীক্ষা দিতে হয়। একটা কোয়ালিটি কন্ট্রোলের জায়গা যে আক্তার ভাই যদি বলেন, একটা হচ্ছে শিক্ষকদের বর্তমান সময় যদি আমরা ইতিহাস খুব বলেছেন, একটা দলীয় রাজনীতি হচ্ছে, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি হচ্ছে। মানে শিক্ষার স্বার্থের চাইতে, শিক্ষকদের স্বার্থের বাইরে সরকার দলীয় কিংবা যে দল ক্ষমতায় আসতে চায় তাদের সঙ্গে একটা গাঁট ছড়া বাঁধা। ইভেন ছাত্র রাজনীতিও সেখানে চলে গেছে। হলগুলোতে দেখবেন ক্ষমতাসীন সরকার সংগঠনের বাইরে অন্যদের কোনো থাকার প্রবেশাধিকার তৈরি হচ্ছে না। এইটি তো বিশ্ববিদ্যালয় হতে পারে না। একটা মত, ভিন্ন মত, দ্বিমত তো থাকবে। ছাত্র রাজনীতি নিয়ে যেদিন আমাকে ডাকবেন আমি এই প্রসঙ্গে বলবো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি আলাদা করা যায় না, কিন্তু আপনি নিজেও ছাত্র রাজনীতির প্রোডাক্ট, সেই জন্য বলছি। আমি এখানে শুধু আপনাদের আগের আলোচনাটাকে আমি একটু আরেকটা আর্গুমেন্ট অবশ্যই চাই। সেটা হলো যে একটা দেশের শিক্ষা কোথায় মূল গুরুত্ব হবে, কোথায় সবচেয়ে এমফেসিস করা হবে, এইটা ডিপেন্ড করতেছে যে আমাদের দরকার কি। ফর এক্সাম্পল, এই যে মেট্রো রেল হলো, জাপানিরা করে দিয়ে চলে যাওয়ার পরে হু রান দিস মেট্রো রেল? আমার সেই টেকনিক্যাল লোক কোথায়? আমার সেই সিগন্যাল ম্যান অপারেশনের লোক কোথায়? রিপেয়ারের লোক কোথায়? একটা স্পেয়ার পার্টস চেঞ্জ করবে কে করবে? এই যে আজকে এতগুলি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, কয়েক রকমের মেথডে বিদ্যুৎ, কয়লা ভিত্তিক, গ্যাসের ভিত্তিক, পারমাণবিক হচ্ছে, হ্যাঁ, এই যে এগুলি হচ্ছে, এগুলি যখন তারা করে দিয়ে চলে যাবে, যারা করে যাচ্ছে, আমাদের এগুলি চালাবে কে? তাহলে এই চালানোর লোকগুলি আমাদের, এটাই নিজাম ভাই বলছেন চতুর্থ শিল্প এই চালানোর লোকগুলি লাগবে, আমাদের গ্র্যাজুয়েট এটা তো হলো আমাদের স্থাপনা। এই যে এখন দেশে বর্তমান সরকারের নেতৃত্বে 100টা ইপিজেড হইতেছে,
প্রত্যেকটা ইপিজেডে আপনার 200 করে লোক হলে 2 কোটি লোকের কর্মসংস্থান হতে যাচ্ছে আগামী 10 বছরে। এটা যদি হয়, এই সমস্ত শিল্প কলকারখানা হু রান, অ্যাকাউন্টিং কে করবে, এখন সুপারভাইজার কে, কে টেকনিশিয়ান, কে মেশিন অপারেটর, কে রিপেয়ার করবে। ইভেন আক্তার ভাই, আমি ছোট্ট ফুটনোট দিতে চাই, আপনি জানেন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে মিড লেভেলে যে ডিজাইনার থাকে এগুলো আমাদের লোক না, ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা থেকে আনতে হয়। তার মানে ওই এক্সপার্টাইজ আমরা তৈরি করতে পারি, শুধু মিড লেভেল না। এবং আমরা যে বলি ফরেন রেমিটেন্স আসে, আমাদের থেকে রেমিটেন্স কিন্তু ভারতে এবং শ্রীলঙ্কা চলে যাচ্ছে, কারণ আমাদের এরকম স্কিল ম্যান পাওয়ার আমরা তৈরি করতে $10 বিলিয়ন গার্মেন্টস যে 5 লক্ষ টাকা বেতনের চাকরি আছে, গার্মেন্টস মানে কেবল আমরা যারা যে প্রান্তিক পর্যায়ে নারীদেরকে দেখি তারা কিন্তু না, কিন্তু আমরা সেটা তৈরি করছি না। এই নিয়ে আমি আরো কথা বলবো, খুবই পার্টিনেন্ট বিষয় আপনি সামনে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসিতে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাশা ও প্রাপ্তি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আক্তার ভাই আপনি একটা বিষয় নিয়ে এসে শেষ করতে পারেননি, যে মূল ফোকাস কোথায় হওয়া উচিত। আমি মূল ফোকাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি প্রসঙ্গক্রমে আনি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 100 বছরে যে দায়িত্ব পালন করেছে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এই সমস্ত ক্ষেত্রে অগ্রণী লিডারশিপের ভূমিকা পালন করছে। এখন থেকে যদি আমরা 100 বছর আগামী চিন্তা করি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঐতিহ্য যদি ধরে রাখতে হয়, তাহলে ফোকাসটা দিতে হবে যে বর্তমান সোসাইটির ডিমান্ডটা কি আছে, সেই ডিমান্ডের প্রতি, এবং আমার কোন জায়গায় কত লোক তৈরি করে বের করতে হবে, এর একটা হিসাব থাকতে হবে। আরেকটা বিতর্ক আপনারা কিছুক্ষণ আগে করছিলেন যে মানে ক্লাসে কত ছাত্র হবে, এটা দুইটা। একটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরিতে আমার কত লোক দরকার হলে চাকরি হবে, এমপ্লয়েড হবে, বেকার থাকবে না, এটা একটা। আরেকটা হলো ক্লাস রুমে আমার অ্যাকোমোডেশনটা কি আছে। একটা টিচার কতজন ছাত্রকে মাইনরিটি পড়াইতে পারে। একটা টিচার একটা রুমে যদি 100 ছেলে হয়, সে ক্রাউড হয়ে যাবে, পারবে না পড়াইতে, কোয়ালিটি এডুকেশন হবে না। একটা স্ট্যান্ডার্ড আছে। এই 20 থেকে 25 জন লোক হইলে একজন শিক্ষক অনুপাত হচ্ছে 25 থেকে 30 জন হচ্ছে ছাত্র, এটা হচ্ছে অনুপাত, এদেরকে পড়াইতে পারে। তো সো দ্যাট ডিটারমিনেশনটা হবে যে আমার ক্যাপাসিটিটা কি আছে, আমি কতটুকু করব, আর নেসেসিটিটা কি আছে। আরেকটা হলো এডুকেশনে একটা সার্টিফিকেটের জন্য আমি লেখাপড়া করাচ্ছি, উই শুড কনসিডার যে কোন এডুকেশনে ভ্যালুটা কত হইতেছে। আমার 10টা ছেলে 10টা ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছে, কোন ছেলের চাকরিটা কত ভ্যালু, কে 10 লাখ টাকা পাবে, কে 5 লাখ টাকা পাবে, কে 3 লাখ টাকা পাবে, কে বেকার থাকবে, এইটার উপরে একটা অ্যানালাইসিস হয়ে আমাদের এটা করা দরকার। এই জন্য যেমন বাংলাদেশ খুব আর কেবল যে চাকরির মধ্যে আটকে না থেকে যে নিজেই যে কিছু করা যায়, উদ্যোক্তা হওয়া, সেইটা কি একটু গ্যাপ কিনা আমাদের সবার চাকরির মানসিকতা, ওই সকল বিসিএস দিচ্ছি এটা চাকরি করব, এটা হলো কি জানেন, এই চাকরির মানসিকতা আসছে আমাদের কলোনিয়াল, এই যে ব্রিটিশ কলোনিয়াল যে হ্যাংওভার আমাদের যাচ্ছে না। ব্রিটিশরা শুধু শিখাইতো যে বস হওয়া না, বসের বাইরে যে বইসা তুমি টাইপ করবা, এবং কেউ আসলে যে স্লিপটা ভিতরে পাঠাইবা, এটা হলো তোমার এডুকেশন, এটা হলো তোমার কাজ। তুমি ভিতরের রুমে যাইতে পারবা না, তুমি ইঞ্জিনিয়ার অপারেটর রুমে যাইতে পারবা না, মূল অ্যাকাউন্টেন্ট রুমে যাইতে পারবা না, এইটুকুর মধ্যে তুমি বিদ্যাটা লিমিটেড করে রাখো। এখন আমরা কি আদৌ, আমরা তো দুটো উপনিবেশ পার হয়ে আসলাম, ব্রিটিশ উপনিবেশ, পাকিস্তান উপনিবেশ, তারপরেও কেন আমরা ঠিক করতে পারলাম না, এবং স্বাধীনতাটা 50 বছর পেরিয়ে গেছে, বিজয়ের মাসে কথা বলছি আমরা। তো আমরা আশা করি যে এই এখন 50 বছর পালন করতেছি, আমরা যখন ডায়মন্ড জুবলির আগে আরো 75 বছর যখন পালন করব, আগামী 25 বছর পরে দুনিয়া কিন্তু অনেক দূরে চলে যাবে, পাল্টে যাবে। এই যে ইনফরমেশন সুপার হাইওয়ের যুগে সারা পৃথিবীর মধ্যে চেঞ্জ হয়ে যেতেছে। ফর এক্সাম্পল, এই যে জিএম কোম্পানি, জেনারেল মোটর, এবং ফোর্ড কোম্পানি আমেরিকার, এগুলি বহুত পুরনো, 150-200 বছরের পুরনো কোম্পানি। হঠাৎ করে এসে বিল গেটের কোম্পানি মাইক্রোসফট এই গত 30 বছরে সে পৃথিবীর 1 নম্বর ধনী হয়ে গেল, আমেরিকাতে 1 নম্বর ধনী হয়ে গেল। সো দ্যাট এই যে টেকনোলজি, বিজনেসের টেকনোলজিতে ইনভলভ হইবার পরে এগুলি যে র্যাপিড চেঞ্জ হচ্ছে, এটার ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের এখানে আসবে। এগুলির সাথে আমাদেরকে কোপ আপ করে চলতে হবে। আমাদেরকে এরা কিন্তু অনেক লং স্টেপ করে চলতেছে, আমাদের এই শর্ট স্টেপ করে চললে আমরা ধরতে পারবো না। আমাদেরকে কিন্তু দ্রুত এই ক্ষেত্রে আগাইতে হবে। আমাদের একটা সুবিধা হলো প্রচুর লোক আছে আমাদের,
এবং আমাদের কিন্তু মেধাও কিন্তু অনেক Yes, ভালো। মানুষ কিন্তু খুব মেধাবী, এরা যখন বাইরে যায় এত ভালো ভালো তারা রেজাল্ট করে, পড়াশোনা করে, এইখানে কেন পারে না আসলে? হ্যাঁ, এইখানে এই জিনিসটাকে এখন একটা হলো এটা কি রাজনীতি দায়ী কিনা? না, এখানে রাজনীতি থেকে বড় কথা পরিকল্পনার অভাব। এইখানে আমাদের যে আগের থেকে মানসিকতা, অর্থাৎ আমি বিএ বা এমএ বা এমকম করার পরে আমি একটা ব্যাংকের চাকরি করব, আমি একটা হোয়াইট কলার মানুষ হব, এই যে একটা মেন্টাল প্রিপারেশন। আমি লেখাপড়া করছি, কিন্তু আমি আমি করছি কি, আমার যারা আমি যেখানে কাজ করি, ট্রেনিং রান করি আমি কিছু, জি। আমি সবাইকে নিয়ে কয়েকটা ফ্যাক্টরিতে ভিজিট করাইছি যে তুমি এমএ পড়তেছো, বিএ পড়তেছো, আমার সাথে আসো। এরকম 30-40 জন ছেলেকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ভিজিট করাইছি। আমি বললাম যে এই যে এটা একটা শু ফ্যাক্টরি, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং শু ফ্যাক্টরি, এখানে 20টা জায়গায় কাজ হইতেছে, টেবিলে অপারেশন হচ্ছে, একটার পর এক একজন বানায় এক একটা সামনের দিকে দিচ্ছে, গার্মেন্টসও যেরকম বানায় দিচ্ছে। জি। আমি বললাম এই 20টা এই প্রোডাকশন লাইনের মধ্যে তুমি ফোকাস কোথায়, তুমি কোথায় কাজ করবা, তুমি এখন যদি ঠিক করতে পারো তুমি কিন্তু আইসা ঠিক এখানে বসতে পারবা, আর তুমি যদি কোনো এই টেবিল ঠিক না করো তাহলে তোমার বসার জায়গা নাই। তো আমাদের এই টেকনিক্যাল নলেজে এবং এই টেকনিক্যাল এডুকেশনে আমাদের কনভার্ট করতে হবে ইমিডিয়েটলি, আর নতুবা অর্ধেক টাকা বিদেশ চলে যাবে, যেটা একটু আগে আলোচনা হইতেছিল, 10 বিলিয়ন তারা খালি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চলে যাবে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা না বেশিরভাগ fashion designer যারা। না যেমন জি। রুবায়েত যেটা বলেছেন, আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে 50 লক্ষ লোক চাকরি করে, এবং এদের বয়স সীমা হইলো যে 18 থেকে 35-এর মধ্যে। ওরা আবার বয়স্কদের চাকরিও দেয় না। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে জিএম লেভেল থেকে শুরু করে উপরের দিকে যারা, এরা কিন্তু কেউ দক্ষ না। এখন আমাদের সময় এসেছে আমাদের দক্ষ মানব সম্পদ সৃষ্টি করার জন্য। আমাদের $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কাতে। জি। তাহলে আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সেইপ নামের একটা ইনস্টিটিউট না, সেইপের নাম দিয়ে এই দক্ষ মানব সম্পদ সৃষ্টি করার জন্য গার্মেন্টসের এদেরকে ট্রেনিং দিচ্ছে, এবং তারা ওই জায়গাগুলো দখল করবে, রিপ্লেস করবে। তা আমরা যেটা মনে করি, এই যে আপনারা বলেছেন, আক্তার ভাই একটু আগে বলেছেন যে আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে, তারপরে রিপেয়ার কে করবে, এটা মেনটেন্যান্স কে করবে, বিদ্যুৎ কেন্দ্র তারপর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, হচ্ছে, তারপরে হ্যাঁ আমাদের কিছু কিছু জায়গায় আমরা টানেল হচ্ছে আমাদের ঢাকা কর্ণফুলীর বিশ্ববিদ্যালয় মধ্যে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আমরা করেছি, আমরা মেট্রোলজি ডিপার্টমেন্ট খুলেছি, আমাদের রোবোটিক্স এসেছে। জি। আমরা মনে করি তো নিজাম ভাই, এটি প্রশ্ন, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির ল্যাবগুলোর অবস্থা কিন্তু খুব বাজে, আপনি জানেন। স্টেট অফ দ্য আর্ট যদি ল্যাব না থাকে, ফিজিক্স, কেমিস্ট্রিতে, এইসব রোবোটিক্স আমরা খুলেছি একটা রুমের মধ্যে, আদৌ কি সেই ফ্যাসিলিটিস আমাদের আছে কিনা? আপনি মেট্রোলজি, এবং এটা কিন্তু expensive। আপনি মেট্রোলজি ডিপার্টমেন্টে গেলে দেখবেন যে আধুনিক যত ধরনের সুযোগ সুবিধা নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে সেই ব্যবস্থাটি হয়েছে। এবং এমনকি আমাদের যে মেট্রোলজি চেয়ারম্যান ডক্টর তহিদার রশিদ আমাকে কয়েকদিন আগে এটা ভিজিট করিয়েছে, মাননীয় প্রেসিডেন্টও এটার সাথে সংশ্লিষ্ট ছিল। আমাদের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টের চেয়ারম্যান ডক্টর এস এম মাকসুদ কামাল, আগে ডিন ছিলেন, এখন উপাচার্য, ওনারা কিন্তু আমরা দেখেছি এটাকে এত সুন্দরভাবে আধুনিকভাবে সজ্জিত করেছে। এমনকি যারা ছাত্ররা পড়াশোনা করছে মনে হচ্ছে যে না, এখানে ক্রিয়েটিভ কিছু একটা হচ্ছে। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একদম মানে আপ টু ডেট ভালো ল্যাবের কোনো বিকল্প কিন্তু নয় আসলে। আমরা এই আপ টু ডেট বিজ্ঞানের সাবজেক্ট যতটুকু আছে, এটা দিয়ে বিজ্ঞানের সাবজেক্টের কথা বলছেন, আমাদের ফার্মাসিস্টদের কথাই বলুন। আমাদের 70 দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ব্যাচের ফার্মাসিস্টদেরকে যুক্তরাষ্ট্র সরকার গ্রিন কার্ড দিয়ে এখান থেকে নিয়ে গিয়েছে। তারা আজকে যুক্তরাষ্ট্রের ফার্মাসি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অবদান রাখছে। তো সুতরাং আমাদের 200 উপরে শিক্ষক ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে তারা শিক্ষকতা করছে। তা আমাদের ভালো গবেষক, ভালো শিক্ষক আমাদেরও আছে, কিন্তু তারা তো চলে যাচ্ছে, বিদেশে কাজ আবার করছে। আসতেছেও, আবার এখানকার ছাত্র তারা বঞ্চিত হচ্ছে। না, আমরা বঞ্চিত হচ্ছি। একটু ময়না তালুকদার, আপনি যদি একটু সব মিলিয়ে বলেন যে একটা অসাম্প্রদায়িক, আমরা হচ্ছে বাংলাদেশ চাই, সেই অসাম্প্রদায়িক মানুষ গঠন, বিজ্ঞান থাকবে, সায়েন্স থাকবে, সব মিলিয়ে এমন মানসিকতা যদি ঠিক না থাকে, এই বিজ্ঞানী আমার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে না। জি। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার সূতিকাগার বলবো। কারণ আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ আছে, গুরুদুয়ারা, শিখ সম্প্রদায়ের জন্য গুরুদুয়ারা নানকশাহী আছে, চৈতন্যদেবের মূর্তি আছে, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, উপাসনালয় আছে। এক ধর্মের প্রতি আরেক ধর্মের শ্রদ্ধাবোধ, সেই বিশ্ববিদ্যালয়ে যখন ছেলেমেয়েরা ভর্তি হয় তখন থেকেই তাদের মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনা গড়ে ওঠে।
এইটি আমরা দেখে আসছি, আমরা নিজেরা যখন পড়েছি তখনও দেখেছি। আমরা ঈদের সময় একজনের বাড়িতে গিয়ে সেলিব্রেশন করেছি, আমাদের দুর্গাপূজার সময় অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষজন এসে সেলিব্রেশন করেছে, অথচ এই অসাম্প্রদায়িক চেতনার লালনকারী সেই ছাত্রছাত্রীদের মাঝেই আমরা এই স্বাধীনতার 50 বৎসরও দেখলাম কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হলো। গত দুর্গাপূজা মূর্তিকে ভাঙ্গা হলো, যে রাম ঠাকুরের মন্দির 71 সালও কেউ টাচ করতে পারেনি, সেই রাম ঠাকুরের মন্দিরকে তছনছ করে এটার ইঙ্গিত কি? এটা কি? আমরা তো এই অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলাম, আমরা একটা অসাম্প্রদায়িক ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম। তবে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, যেসব ছাত্রছাত্রীরা পড়ে, তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়, কারণ তাদের ভিতরে যে বীজ যে বপন হচ্ছে সেটা অসাম্প্রদায়িক চেতনাই তারা লালন করে এবং তারা ওইভাবে লালিত হচ্ছে। আমরা কিন্তু দেখি না এখনও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী এ ধরনের দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত। ওই হিসাবে আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখনও অসাম্প্রদায়িক চেতনাই ধারণ করে, লালন করে এ দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে। আমরা একদম শেষ পর্যায়ে 1 মিনিট করে আক্তার ভাই বলেন যে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখতে চান, স্বপ্নের বিশ্ববিদ্যালয়। 1 মিনিট। এতক্ষণ যে আলোচনা আমাদের হলো সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তার সব দিক থেকে চেতনার ঐতিহ্য ধরে রাখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান রেটিং ইমপ্রুভ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে আগে যেভাবে আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আসতো, এখন সমাজে একটা খুব গুরুত্বপূর্ণ একজন খুব ইম্পর্ট্যান্ট সিটিজেন হিসাবে সেখান থেকে বেরিয়ে আসবে। কারণ এখানে একটা আমাদের বড় কথা, সেটা এই দেশের জনগণের অর্থে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত। বঙ্গবন্ধু 1973-এর অধিকার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্লারিশ করার জন্য, বিকশিত করার জন্য। এই কাজগুলি করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 100 বছরে যেভাবে অবদান রেখেছে, আগামী 100 বছরে সেই অবদান রাখুক, এইটাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। নিজাম ভাই, লাস্ট 1 মিনিট, কেমন বিশ্ববিদ্যালয় দেখতে চান সামনে? আমরা 52-71 সালের ইতিহাস বলি, তার এখন লাভ হবে না। 100 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জনটি করেছে, এটা বিশ্বের কোথাও, মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা বলেন, এত শহীদ, এত শিক্ষক, এত ছাত্র, এত কর্মচারী শহীদ হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল। এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রেডিং বিশ্বে 1 নম্বর হওয়া উচিত। এবং একটা ভাষার জন্য একটা বিশ্ববিদ্যালয় ছাত্ররা রক্ত দিয়েছে এবং ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমরা আশা করবো সেই ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে যে জ্ঞানের আলো দীপ্ত মশাল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছে, আগামী 50 বছরে আমরা একটা ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রূপান্তরিত করতে পারি। এমনকি যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ সৃষ্টি করার জন্য রিসার্চে এবং কি আমাদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে নতুন নতুন সাবজেক্ট যুগের চাহিদা অনুযায়ী সে সাবজেক্টগুলো খোলা উচিত। এবং কি সেই সাবজেক্টগুলোতে শুধু সরকারের উপর তাকালে হবে না, আমাদের অ্যালামনের অনেক স্ট্রং, তারা এবার প্রতিশ্রুতি দিয়েছে 100 বছরের অ্যালামনের প্রেসিডেন্ট একে আজাদ, যে আমরা বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করব গবেষণায়, ইনফ্রাস্ট্রাকচারে এবং ছাত্রছাত্রীদের শিক্ষায়। তো আমরা আশা করবো সেই জিনিসটা আমরা অ্যালামনেদের থেকে আমরা সহযোগিতা পাবো। মনে তালুকদার, লাস্ট 1 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি অনুষদ নিয়ে মাত্র তৈরি হয়েছিল, সেই অনুষদ এখন 10টি, 83টি বিভাগ। সুতরাং যেভাবে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও 100 বছর পরে আরও এগিয়ে যাবে, একটা বিজ্ঞান মনস্ক বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, একটা অসাম্প্রদায়িক চেতনার লালন করবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সেই প্রত্যাশা রেখেই আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠানকে দেখবার জন্য। সারি সারি দালান কোঠা জেলখানারও থাকে, সারি সারি দালান কোঠা বিশ্ববিদ্যালয়ের থাকে। একটির কাজ মানুষকে বন্দী করা, আরেকটির কাজ মানুষকে মুক্ত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40তম সমাবর্তনে প্রফেসর অমর্ত্য সেন বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে না বলতে শেখা, চ্যালেঞ্জ করা। তার মানে একটা মত, দ্বিমত, ভিন্ন মতের জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং এর মধ্য দিয়ে জ্ঞানের চর্চা কিন্তু এগিয়ে যায়। আমরাও চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা মত, দ্বিমত, ভিন্নমত থাকবে, একটা তর্ক থাকবে, একটা সুস্থ বিতর্ক থাকবে এবং তার মধ্য দিয়েই আধুনিক যে জ্ঞান বিজ্ঞান সেগুলোর মধ্য দিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। যে 4র্থ শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে, তার উপযোগী গ্র্যাজুয়েট আমরা বাজারে তৈরি করতে পারবো, সেই রকম প্রস্তুতি নিয়ে আমাদের ল্যাব তৈরি করতে হবে, আমাদের ক্লাসরুমগুলোকে ডিজিটাল করতে হবে এবং ছাত্র শিক্ষকদের গবেষণার মান আরও
বাড়াতে হবে। আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় প্রতি শনি ও রোববার। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।